লেখিকা ঝুমা ভট্টাচার্যের নতুন স্বপ্নের খোঁজে। অফিস থেকে বাড়ি ফিরে মধুময়বাবু চা মুড়ি খেয়েই বেরিয়ে গেলেন। হ্যাঁ, বলতে ভুলে গেছি, বেরোবার আগে তিনি গায়ে একটু সেন্ট মাখলেন। কলেজে পড়া মেয়ে তিন্নি মোবাইলে কার সাথে কথায় ব্যস্ত, তার দিকে তাকিয়ে বললেন, মাকে বলে দিস ফিরতে একটু দেরি হবে। মেয়ে একটু ঘাড় নেড়ে মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। মধুময় বাবুর স্ত্রী মঞ্জু তখন একতলার ঘরে দুই জা আর পাশের বাড়ির দুই বউ মৌমি আর সোনালি এদের সঙ্গে আসর বসিয়েছে। আরও দু একজন হয়তো আছে। মঞ্জু বেশ ভালো গায়। বিয়ের পর গান বন্ধ হয়ে গেছিল, এখন আবার শুরু হয়েছে। এর পেছনে মঞ্জুর দুই জায়ের বেশ উৎসাহ। আজকাল প্রায়ই সন্ধ্যায় বাইরের ঘরে গানের আসর বসে। গানের সঙ্গে চা খাওয়া হয়, হাহাহিহি হাসির সঙ্গে গল্পও বেশ হয়। মধুময় বাবু সব টের পান। তার অন্য দুই ভাইয়ের ফিরতে বেশ রাত হয় বলে তাদের কিছু অসুবিধা হয় না। কিন্তু মধুময় বাবু অফিস থেকে ফিরে একদম একা হয়ে যান। টিভি দেখার খুব একটা নেশা নেই, কিন্তু তাই খুলে বসে থাকেন। মেয়ে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। মধুময় বাবু বড় ভালো মানুষ, নিজের মনেই থাকতে ভালোবাসেন। মঞ্জু একটু মুখরা, কথায় কথায় শোনায় বিয়ে করে তার হাড় মাস কালি হয়ে গেল। তার কত বড় ঘরে বিয়ে হবার কথা ছিল, সেখানে সে নাকি পায়ের উপর পা দিয়ে বসে থাকত আর গান বাজনা করত। নিহাত এখানে আগে কথা দেওয়া হয়ে গেছিল, তারা তো সাধাসাধি করে অস্থির। প্রায়ই এক কথা শুনতে শুনতে কাল মধুময় বাবু বলে ফেলেছিলেন, আর হয় না না, ব্যাস আর যাই কোথা। এমন বাক্যবান ছোটালো মঞ্জু, তাহলে তো তোমার খুব সুবিধা হয়, তাই না? এই বলে ঠক করে মুড়ি বাদামের বাটিটা সামনে রেখে নিচে চলে গেল। মধুময় বাবু বিরস বদনে এক মুঠো মুড়ি বাদাম মুখে দিলেন। প্রায় ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপটা মুখে তুলতে তুলতে ভাবলেন, কিছুদিন আগেও এই মঞ্জু অফিস থেকে ফিরলে চায়ের সাথে কোনোদিন লুচি আলু কুমড়োর ঝাল ঝাল ছক্কা, কোনোদিন অমলেট, আবার কোনোদিন বা মুড়ি আলুর চপ নিয়ে এসে হাসি মুখে গল্পের ঝাঁপি খুলে বসত। এখন সেটা মুড়ি বাদামে এসে ঠেকেছে, তাও কোনো রকমে হাতে ধরিয়ে নিচের গানের আসরে। কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম ঘটল। খানিক পরে মঞ্জু উপরে এসে শুক শুক করে গন্ধ শুকলো খানিক, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে তিন্নি, কে সেন্ট মাখল রে? তিন্নি বই থেকে মাথা তুলে বলল, বাবাই তো সেন্ট মেখে বাইরে গেল। মঞ্জু অবাক হয়ে বলল, তোর বাবা তো 7 জন্মে সেন্ট মাখে না, আজ কি হলো রে বাবা? আজ মধুময় বাবু রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বাড়ি ফিরলেন। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। মঞ্জু চমকে গেল, এ কি হলো আজ? খানিক সামলে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে শুনি? মধুময় বাবু হাসি মুখে বললেন, ওই অফিসের ধীরেনকে দেখতে, ওর শরীরটা তেমন ভালো নয়। মঞ্জু ঝাঁঝিয়ে উঠে জিজ্ঞেস করল, তা তিনি আছেন কোথায়, হসপিটাল না বাড়ি? মধুময় বাবু একটু রেগে গিয়ে বললেন, হসপিটালে যেতে যাবে কেন, হয়েছে তো আমবাত। মঞ্জু মুখ বেঁকিয়ে বলল, তাই নাকি? সেন্ট মেখে অসুস্থ বন্ধুকে দেখতে গেলে, তাই বলছি আর কি। মধুময় বাবু এবার রেগে গিয়ে বললেন, এত প্রশ্ন কিসের তোমার? আমি তো তোমাকে এত প্রশ্ন করি না। নিচের ঘরে রোজ কারা কারা আসে, এত হাহাহিহি কিসের? নবীন বাবুই বা প্রায় আসছেন কেন? আমার বজ্রপাতের মতো নাক ডাকে, এই সব বলে হেসে উড়িয়ে পড়া কেন? রোজ রাতে কেনা রুটি আর আলুর দম আর ডিম তরকাই বা কেন? ইত্যাদি প্রভৃতি। আরও অনেক আছে, দাঁড়াও, ভেবে ভেবে সব বের করব। অনেক অনেক সহ্য করেছি, আর নয়, এবার মজাটি টের পাবে। মঞ্জু স্তম্ভিত হয়ে গেল, ওরে বাবা, পেটে পেটে এত! মেজোজা রমলা খুব চতুরা, তাকে ডেকে পেছনের বারান্দায় দাঁড়িয়ে সব খুলে বলল মঞ্জু। রমলা সব শুনেই বলল,
বুঝেছি বুঝেছি, সব একদম জলের মতো স্পষ্ট। বরদা কোনো মেয়ের পাল্লায় পড়েছেন। ওই যে বেনুর শালি বারান্দায় দাঁড়িয়ে এদিকে কেমন তাকিয়ে থাকে দেখেছো? আর দেখবে নাই বা কেন? বরদার মতো সুন্দর এ তল্লাটে আর আছে কে শুনি? আর তোমাকেও বলি দিদি ভাই, এমন স্বামী পেয়েও ধরে রাখতে পারছো না, একটু নজরে নজরে রাখো। রাতে খেতে বসে মধুময় বাবু রুটি আর ডিমের তরকার সাথে 2 পিস গোলাপি দানাদার পেলেন। রাত্রে হাতের কাজকর্ম সেরে মঞ্জু শুতে এসে দেখে মধুময় বাবু শুয়ে শুয়ে হাসি হাসি মুখে কি যেন একটা কাগজ পড়ছেন। মঞ্জুকে দেখে কাগজটা খাটের পাশে টেবিলে রাখা একটা ফাইলের মধ্যে রেখে করে মুখে আওয়াজ করে পাশ বালিশটা টেনে শুয়ে পড়লেন। মঞ্জুর রাগে হাড়পিত্তি জ্বলে গেলেও কিছু করার নেই। ওই কাগজে কি আছে ঈশ্বরই জানেন। এখন হাত দেবার উপায় নেই। রাতটা কাটুক, কাল সকালে দেখা যাবে। কিন্তু রাত কি সহজে কাটে আর? ঘুমের মধ্যে স্বপ্ন এলো, বেনুর শালি হারমোনিয়াম বাজিয়ে গান ধরেছে, বধূ যাবে মধুপুরে, আর তার বর মধুময় লুঙ্গি পরেই মাথায় টোপর দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এহেন স্বপ্ন দেখার পর কি আর সহজে ঘুম আসে? সকাল হতেই বারান্দায় গিয়ে দাঁড়ালো মঞ্জু। বেনুর শালি রুচিরা বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দেখছে। রুচিরা আজকাল এখানেই থাকে, তার দিদি মানে বেনুর বউ ওকে এখানে এনে রেখেছে কদিন। মনে হয় বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে ওর। একটু বয়স হয়ে গেলেও দেখতে মন্দ নয় রুচিরাকে। কিন্তু মেজো যা কাল যে কথা বলল। রুচিরা ভেতরে ঢুকে গেল। তাকে দেখে হতাশ হলো মনে হয়। বরের দিকে একটু নজর রাখতে হবে, বারান্দায় টারান্দায় বেশি আসছে কিনা। গরম ধুমায়িত চায়ের কাপটা মেয়ের হাত থেকে নিতে নিতে মধুময় বাবু শুনলেন মঞ্জু বলছে, আজ একটু মাংস এনো ঠাকুরপো রাতের জন্য। মধুময় বাবু আজ মুগের ডাল, পোস্ত আর মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে অফিস গেলেন। হঠাৎ পরিবর্তন। রোজ ঝিঙে আর কাঁচকলা দেওয়া টেলটেলে মাছের ঝোল আর ভাত খেয়ে অফিস যেতে হয় তাকে। তাতে অবশ্য কোনো সমস্যা নেই মধুময় বাবুর। টিফিনে ধীরেনের সঙ্গে বেরিয়ে কোনোদিন চাইনিজ, কোনোদিন মাংস ভাত, কোনোদিন ব্রেড স্টু, যেদিন যেটা মন চায় খান তিনি। কোনো দিন আলু কাবলি, ফুচকা, পাপড়ি চাট এই সবও খেয়ে থাকেন। এমনিতে দিব্য আছেন তিনি, কিন্তু বাড়ি ফেরার পর আর ভালো লাগে না। সেই বোরিং একা একা বসে টিভি দেখা, ওই হতচ্ছাড়া নবীনবাবুর বাজে রসিকতা শুনে মহিলাকুলের হাহাহিহি হাসি শোনা, আর তারপর রাতে গোটা চারে কেনা শক্ত রুটি আর কেনা ডিমের তরকা নয় আলুর দম। অসহ্য লাগে। ভাইরা ভালো মানুষ, তারা চুপচাপ খেয়ে নেয়। তিনিও খেতেন এতদিন চুপটি করে, কিন্তু কাল যা ঘটল। আজ অফিস থেকে ফিরেই মধুময় বাবু বাইরে যাবার জামা কাপড় পরতে লাগলেন। মঞ্জু আর চায়ের সাথে সিঙ্গারা দিয়েছে। সেটা দেখেও না দেখার ভান করে মধুময় বাবু বললেন, ফিরতে একটু দেরি হবে আমার। মঞ্জু একটু রাগতভাবে বলল, কোথায় যাবে শুনি? আজকেও কি সেই ধীরেন বাবুর কাছে? মধুময় বাবু শুধু চায়ের কাপটা তুলে নিয়ে বললেন, ধরে নাও তাই। আর হ্যাঁ, সিঙ্গারা আমি খাবো না, আমার জন্য মুড়ি বাদামি ঠিক। এই বলে চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। বাইরের ঘরে উকি দিয়ে দেখলেন মেজো ভাইয়ের বউ সোফায় বসে হেসে গড়িয়ে পড়ছে, আর নবীনবাবু চা সিঙ্গারা খেতে খেতে কি যেন রসের কথা বলছে। দেখেই ব্রহ্মতালু জ্বলে গেল মধুময় বাবুর। সিঙ্গারা নির্ঘাতই বেটাই এনেছে। ভাগ্যিস সে সিঙ্গারা খায়নি। এই নবীন বাবুটা সন্ধে হলেই এসে জোটে ঠিক। আগে মাঝে মাঝে আসতো, এখন তো প্রায় রোজই আসছে। কি নাকি গীতি আলেখ্য আছে কোথায় যেন। ভালো তবলা টবলা বাজায়, গানের গলাও ভালো বলে খুব খাতির। তবে খেলাটা কিন্তু জমেছে, এটা তিনি বেশ বুঝতে পারছেন। ভাগ্যিস কাল অফিস থেকে ফেরার সময় চন্দনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল।
জীবনে এমন কাউকে মাঝে মাঝে খুব দরকার হয়, যার জন্য জীবনের মোড় ঘুরে যায়। গতকাল বাস থেকে নামতেই কেউ যেন হাঁক দিল, ও মধুময়দা, একটু দাঁড়াও, তোমার সাথে কথা ছিল যে। তাকিয়ে দেখেন চন্দন পাশের পাড়ায় থাকে। খুব উপকারী ছেলে, ভালো নাটক টাটক করে। মধুময়বাবু বললেন, কি বলো তো চন্দন? চন্দন বলল, নাটকে আপনাকে একটা পার্ট করতে হবে, বেশ ভালো পার্ট, ঠিক হিরো না হলেও প্রায় হিরোর মতোই। আর আপনাকে যা দেখতে, হিরো তো পাত্তাই পাবে না। আপনি বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আসুন, ঠিক 8টায় আমাদের বাড়ি। মধুময়বাবু আনন্দে খাবে খেতে খেতে বাড়ি ফিরেছিলেন কাল। তারপর তো মধুময়বাবু সেন্টেন্ট মেখে চন্দনদের বাড়িতে হাজির হলেন। বাইরের ঘরে রিহার্সালের ব্যবস্থা। চন্দন ছাড়া আরও 2জন ভদ্রলোক সেখানে উপস্থিত ছিলেন। মধুময়বাবুকে দেখে চন্দন বলে উঠল, এই যে মধুময়দা, আসুন, এই চেয়ারটায় বসুন। পলাশদা, এই যে যার কথা তোমাকে বলেছিলাম। পলাশদা নামক ভদ্রলোকটি বললেন, নমস্কার, আমি পলাশ মুখার্জি। আপনি আপনার জানা যে কোনো একটা কবিতা খানিকটা আবৃত্তি করে শোনান। মধুময়বাবু পড়ে গেলেন মহাবিপদে। তার ছোটবেলায় মুখস্থ করা অসংখ্য কবিতার মধ্যে কোনটা যে বলবেন ভেবে পেলেন না। শেষে অনেক ভেবেচিন্তে মাথা টাথা চুলকে শুরু করলেন। কেউ কি জানো, সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন আমসত্ত্ব ভাজা? পলাশদা খানিকটা শুনেই বললেন, থাক থাক, এতেই হবে, শয়ের দোষ নেই, সুকণ্ঠের অধিকারী আপনি, সুপুরুষও বটে। এতদিন ছিলেন কোথায় মশাই? এখন এই কাগজটা নিয়ে যান, বাড়িতে গিয়ে খুব ভালো করে পড়বেন। আপনার চরিত্রটা একটু রাগী, আপনার উপর কেউ কোনো কথা বলতে পারে না, কিন্তু আপনি খুব ভালো মনের মানুষ। এখন থেকে নিজেকে এমনটাই ভাববেন। নাটকের আর খুব বেশি দেরি নেই। তারপর চন্দন, তোমার সেই রাতুলদার কি হলো? আজকে আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। আমার এক শালিকাকে নিয়ে এখন আরেক শালিকার বাড়ি যেতে হবে। চন্দন হেসে গড়িয়ে পড়ে বলল, একদম শালিবাহন হয়ে গেলে যে পলাশদা। পলাশবাবু হেসে বললেন, আরে না, বড় শালিকার মেয়ের জন্মদিন, বউ সেখানেই আছে। ছোট শালিকার পরীক্ষা, ও পড়াশোনা করে আমার সাথে যাবে। বেশ লোক এই পলাশবাবু। মধুময়বাবু কাগজ হাতে দুরু দুরু বক্ষে উদ্বেলিত হৃদয়ে বাড়ি ফিরলেন। আজ সকাল থেকে মঞ্জুর কিছু ভালো লাগছে না। মেজ ঠাকুরপোকে দিয়ে আজ মাংস আনিয়ে রেখেছেন, ভালো করে রাঁধতে হবে। আহা, লোকটাকে বড়ই অচ্ছেদ্যা করে সে আজকাল। আজ অফিস যাওয়ার আগে কেমন পরিতৃপ্তি করে ভাত খেলো। মেজোজার সে নিজেও মাঝে মাঝে পেটের অসুখে ভোগে বলে রান্নায় বেশি তেল মশলা দেওয়া হয় না, কিন্তু বাকিদের যে একটু তেল মশলা দেওয়া রান্না খেতে ইচ্ছে করে সেটাও ভুলতে বসেছে মঞ্জু। সবার এটাই অভ্যেস হয়ে গেছে, মুখ বুজে খেয়ে নেয় সব। এবার থেকে একটু ভালো মন্দ রান্না করবে সে। কিন্তু তার বর রোজ যাচ্ছে কোথায়? ধীরেনবাবুকে ফোন করলে জানা যায় তার বাড়ি যাচ্ছে কিনা, কিন্তু এভাবে জিজ্ঞেস করা যায় নাকি? আর ধীরেনবাবুই বা কি ভাববেন? ওনার বউকেই ঘুরিয়ে জিজ্ঞেস করতে হবে। আরও 2-1 দিন যাক, ততদিন একটু চোখে চোখে রাখতে হবে শুধু। মৌমিও তো বলছিল কাল, তোমার বরকে কি দেখতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মঞ্জুর মনে পড়ে তাকে বিয়ের আগে মোট 3 বাড়ি থেকে দেখতে এসেছিল। তার মধ্যে মধুময়কে দেখে তার খুব পছন্দ হয়েছিল। এক বন্ধুর সঙ্গে দেখতে এসেছিল। মঞ্জুর বেশ মনে আছে, সে যখন ঘরে ঢুকল, মধুময় ঘরের দেওয়ালে একটা ছবির দিকে তাকিয়ে বসেছিল। সে ঘরে ঢুকতেই তার দিকে একবার তাকিয়ে গুছিয়ে বসল। মঞ্জু একবার চোখ তুলে দেখে নিয়ে মাথা নিচু করল। বেশ দেখতে, এমন ছেলেই তো তার পছন্দ। মধুময় তারপর তার বাবার সঙ্গে অনেক গল্প করতে লাগলো। দেশের বর্তমান অবস্থা, খেলাধুলা, আরও কত কি যেন। তার মধ্যে একবার বন্ধু জিজ্ঞেস করল, নামটা? মঞ্জুর নাম বলে বসে রইল। মঞ্জুর মা একবার মধুময়কে বললেন, বাবা, কিছু জানার থাকলে ওকে জিজ্ঞেস করো। মধুময় একটু হেসে বলেছিল, ওনাকে আর কি জিজ্ঞেস করব,
বরং উনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। মঞ্জু বসে বসে হাতের নখ দেখতে লাগলো। বন্ধুটি একবার গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, শুনেছিলাম গান টান গাওয়া হয়, একটা যদি শোনানো যায়। মধুময় তখন ব্যস্ত হয়ে, না না না, ওনাকে আবার বিরক্ত করা কেন বলে মঞ্জুর বাবার সঙ্গে মশা টশা কী সব নিয়ে যেন আলোচনা জুড়ে দিয়েছিল। বাড়ির সবার মধুময়কে খুব ভালো লেগে গিয়েছিল। তখন মধুময়ের মা বেঁচে ছিলেন। ওনার হাঁটা চলা করতে একটু অসুবিধা ছিল বলে উনি আর মেয়ে দেখতে যাননি। বলেছিলেন বিয়ে তো করবে ছেলে, ওর পছন্দ হলেই হলো। তারপর এক স্বপ্নের মধ্যে বিয়েটা হয়ে গিয়েছিল। মধুময় মানুষটা খুব ভালো, কিন্তু গান বাজনায় তার তেমন উৎসাহ নেই। মঞ্জুর হারমোনিয়াম পড়েই রইল। এই কিছুদিন হলো আবার শুরু হয়েছে। মৌমির বাপের বাড়ির পাড়ায় প্রত্যেক বছর বিশাল অনুষ্ঠান হয় ক্লাবের প্রতিষ্ঠা দিবসে। সে এলাহি ব্যাপার। মৌমি এবার ধরে বসেছে সবাই মিলে একটা প্রোগ্রাম করবে। এই যেমন কয়েকটা গান, কিছুটা ভাষ্যপাঠ। মঞ্জুর মেজমা, পাশের বাড়ির সোনালি আর মৌমির বর খগেনবাবু ভাষ্যপাঠ করবেন, আর মঞ্জু, ছোট জা আর নবীনবাবু গান গাইবেন। প্রোগ্রাম কিন্তু বেশি বড় করা যাবে না, কারণ পাড়ার বাচ্চাদের কয়েকটা নাচ গান আছে। আর আছে সবচেয়ে বড় আকর্ষণ, পাড়ার ছেলে বুড়ো মিলে নাটক। সারা বছর ওই দিকে তাকিয়ে বসে থাকে সবাই। মঞ্জু জানলার সামনে দাঁড়ালো। আকাশে অল্প মেঘ করেছে। মধুময় বাবুর রোলটি বেশ। তিনি একজন বনেদি বড়লোক। তার নাম বিক্রম। বাড়িতে সবাই তাকে ভয় পায়, মেনে চলে। পাড়ায় বেশ দাপট। লোকে প্রথমে তাকে ভুল বুঝবে, রেগে যাবে তার উপর, কিন্তু নাটকের শেষে জানা যাবে সে নায়ক জয়কে গোপনে সাহায্য করে গেছে। ডায়লগগুলো বেশ চোখা চোখা, লোকে মুগ্ধ হয়ে শুনবে। মধুময় বাবু বারান্দায় ঘুরে ঘুরে পাঠ মুখস্থ করছিলেন। ওদিকে বারান্দায় একটি মেয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে এদিকেই তাকিয়েছিল। মধুময় বাবু হঠাৎ চোখ তুলে মেয়েটিকে দেখতে পেলেন। মেয়েটিকে কেমন চেনা চেনা লাগলো, আগে কোথায় যেন দেখেছেন। আরেকবার তাকালেন, ঠিক মনে করতে পারলেন না কোথায় দেখেছেন। কিন্তু এভাবে কোনো মহিলার দিকে খালি তাকানো যায় না। মহিলাটি কিন্তু তার দিকে তাকিয়ে আছে। কি অস্বস্তি, কি অস্বস্তি। তিনি ঘরে ঢুকে গেলেন। সোফায় বসে ভাবতে লাগলেন, এই তাহলে বেনুর শালি। সেদিন বেনু তাকে রাস্তায় বলছিল, দাদা, শালিকে এনে রেখেছি, বিয়ের সম্বন্ধ দেখছি। শ্বশুর শাশুড়ি তো চলে গেলেন, এখন আমারই দায়িত্ব। আপনার যদি সন্ধানে কোনো সুপাত্র থাকে জানাবেন। মধুময় বাবু নিশ্চয়ই, অবশ্যই এসব বলে বেনুকে আশ্বস্ত করেছিলেন। বেশ দেখতে মেয়েটিকে, কিন্তু কোথায় দেখেছেন ওকে? জানলা দিয়ে একবার উকি মেরে দেখলেন মেয়েটি এদিকেই তাকিয়ে আছে। এ মেয়েকে তিনি নির্ঘাত দেখেছেন আগে। এদিকে মঞ্জু আজ বড় বড় চিংড়ি মাছ রান্না করছে। বেশ পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে। আজকাল মঞ্জু বেশ মশলাদার রান্না করে। রাতের রান্নাটাও আজকাল সকালে সেরে রাখে মঞ্জু আর তার দুই জা। রাতের বেলা গানের রিহার্সালের পর মেজো জা আর ছোট জা মিলে গরম গরম ফুলকো রুটি বানায়। সবাই খুব তৃপ্তি করে খায়। দেখে চোখ জুড়িয়ে যায় মঞ্জুর। কেউ হয়তো আরও দু একখানা রুটি বেশিই খেয়ে ফেলে। এখন আর কেনা খাবার আনানো হয় না, ওই খালি মিষ্টি টিষ্টি আসে। মধুময় বাবু আজ আলু ভাজা, ঘি আর চিংড়ি মাছের লাল করে রাধা ঝাল খেয়ে অফিসে এলেন। কিন্তু আজ কাজে মন বসছে না তেমন। তবুও কাজ তো করে যেতেই হবে। ধীরেন ওদিকে মোবাইল খুলে কী সব দেখছে আর হাসছে। খুব ফাঁকিবাজো। অফিসের জানলা দিয়ে সাদা মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল মেয়েটিকে কোথায় দেখেছেন। কলেজের বন্ধু সুনীত তাকে মেয়ে দেখতে নিয়ে গেছিল জোর করে। সুনীতের মেয়ে দেখা হচ্ছিল অনেক দিন ধরে। তখন মধুময়ের সদ্য বিয়ে হয়েছে। মেয়ে দেখতে বেলগড়িয়ার ওদিকে কোথায় যেন গিয়েছিলেন সুনীতের সাথে। বেশ সুসজ্জিত একটা ফ্ল্যাট। মেয়েটিও বেশ। সুনীতের খুব তো পছন্দ ছিল। মধুময় ভেবেছিল শীঘ্রই সুসংবাদ পাবে বিয়ের। কিন্তু কদিন পরে সুনীত কাচুমাচু হয়ে এসে বলল, দেখ না কি কাণ্ড, ওই যাকে দেখতে গেছিলাম ওই মেয়ে নাকি তোকে পাত্র মনে করেছিল, বেঁকে বসেছে, তোকে বিয়ে করতে চায়। কাল ফোনে তোর নাম্বার চাইছিল ওদের বাড়ি থেকে। আমি বলে দিয়েছি তোর বিয়ে হয়ে গেছে। কি কপাল করে এসেছিস তুই। মনটা একটু খারাপ লেগেছিল মধুময় বাবুর।
মঞ্জুকেও বলেছিলেন কথাটা। মঞ্জু শুনে বলেছিল, আহারে। এর কিছুদিন পর সুনীতের অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে যায়। এবার সুনীত অন্য বন্ধু নিয়ে মেয়ে দেখতে গিয়েছিল। মধুময় বাবুকে সস্ত্রীক বিয়েতে নেমন্তন্ন করেছিল। খুব ভালো খাইয়েছিল, এখনো মনে আছে সব। মধুময় বাবু 4খানা বাটারফ্লাই খেয়ে ফেলেছিলেন। এখন একটু উদাস হয়ে গেলেন মধুময় বাবু। মেয়েটির তাহলে এখনো বিয়ে হয়নি, নাকি বিয়ে করেনি মেয়েটি? তাকে দেখে মনে হয় চিনতে পেরেছে, তাই অমন করে তাকিয়েছিল তার দিকে। অফিস থেকে ফিরে রিহার্সাল যাবার জন্য তৈরি হয়ে মধুময় বাবু একবার বারান্দায় গেলেন। না, কোনো দিকের বারান্দায় কেউ নেই এখন। মঞ্জু আজ অফিস ফেরা মাত্র লুচি আর আলুর তরকারি দিয়েছিল চায়ের সাথে। এখন নিচের ঘরে আ করে খুব গান চলছে। মধুময় বাবু বাড়ির থেকে বেরিয়ে পড়লেন। একবার বিজয়ের সাথে কথা বলতে হবে। বিজয়ের বাড়ি বেশি দূরে নয়। সেদিন বাস স্টপেজে দাঁড়িয়ে অনেক কথা হচ্ছিল বিজয়ের সাথে। কথায় কথায় বিজয় বলেছিল, বুঝলেন মধুময়দা, দাদা অবশেষে বিয়েতে রাজি হয়েছে। এতদিন নানা করে কাটাচ্ছিল, দাদার বিয়ে না হলে আমি কি করে বিয়ে করি বলুন তো। কে আর মা বাবাও খুব তাড়া দিচ্ছে। বিজয়ের দাদাকে মধুময়বাবু দেখেছেন, তবে তেমন আলাপ নেই। নাম মনে হয় সুজয় টুজয় হবে। কলেজে পড়ান ভদ্রলোক, দেখতে শুনতে ভালোই। আজ বিজয়ের সাথে ওদের বাড়ির সামনে দেখা হয়ে গেল। রকে বসে ডাব কাটছিল বিজয়। ওর দাদার কথা জিজ্ঞেস করতেই বলল, আরে মধুময়দা, তোমাকে বলা হয়নি, দাদার তো বিয়ে হয়ে গেছে। মধুময় বাবু অবাক হয়ে বললেন, সে কি, এর মধ্যেই? বিজয় হাসতে হাসতে বলল, আরে তলে তলে সব ঠিক ছিল, ডুবে ডুবে জল খাচ্ছিল। 3 দিন আগে রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সামাজিক অনুষ্ঠান পরে করা হবে। তা হঠাৎ দাদার খোঁজ নিলে যে বড়, সন্ধানে পাত্রী আছে বুঝি? মধুময় বাবু একটু হতাশ মুখে বললেন, ছিল তো একজন, বেশ ভালো মেয়ে। বিজয় অবাক হয়ে বলল, তোমার তো বোন-টোন নেই? মধুময় বাবু একটু অস্বস্তি ভরে বললেন, আমার এক শালি, একটু দেখো তো ভালো পাত্রের সন্ধান পাও কিনা। বিজয় মাথা নেড়ে বলল, অবশ্যই দেখব। আমাদের অফিসের প্রিয়দা তো এসব ব্যাপারে ওস্তাদ। কত বিয়ে দিয়ে দিলেন এ পর্যন্ত, ওনাকে বলে রাখবো। তা তোমাদের নাটক তো শুনছি হেব্বি হচ্ছে। একদিন রিহার্সাল দেখতে যাব, কিন্তু আগে থেকে বলে রাখলাম। শুনছি ওখানে বাইরের কাউকে অ্যালাউ করা হচ্ছে না। আমারও একটু নাটকের শখ আছে, দাও না একটা পার্ট তোমাদের নাটকে। মধুময় বাবু একটু কি ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, পলাশদাকে বলে দেখব। তুমি আমার ওই ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ? পলাশ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, কালকেই প্রিয়দাকে বলছি, ও নিয়ে চিন্তা করো না তুমি। নাটকের রিহার্সাল আর জমজমাট। মধুময় বাবু গম্ভীর গলায় বলছেন, না না, আমি এক মুহূর্তের জন্য নিজের কর্তব্য থেকে বিস্মৃত হই না। দেখো সুপ্রিয়, নিজেকেই চেষ্টা করে এগিয়ে যেতে হয়। পথে কেউ হয়তো বা হাত ধরে, কেউ আবার হাতে ছেড়ে দেয়। পলাশদা মধুময় বাবুর দিকে তাকিয়ে বললেন, সাংঘাতিক ভালো হচ্ছে মশাই। মধুময় বাবু বললেন, একটি ছেলে অভিনয় করতে চায়, বেশ ভালো ছেলে, ওকে যদি একটা পার্ট দিতেন। পলাশদা বললেন, আরে সাগরের রোলটা যে করছে, ওর কিছু প্রবলেম হচ্ছে। ওদের অফিসেও নাটক হচ্ছে, তাতেও নাকি বেশ বড় সড়ো রোল পেয়েছে। এখানে সময় দিতে পারছে না। আপনি এক কাজ করুন, ছেলেটিকে পরশু একবার নিয়ে আসুন। মধুময় বাবু বাড়ি ফিরে দেখলেন গানের রিহার্সাল তখনও চলছে। খগেন বাবু কাঁপা কাঁপা গলায় ভাষ্যপাঠ করছেন, এসো এসো প্রাণে এসো, মনে এসো, বিজন ঘরে এসো। মঞ্জু অমনি হারমোনিয়া বাজিয়ে গান ধরল, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি। এই খগেন বাবুটাকে দেখলে রাগে গা জ্বলে যায় মধুময় বাবুর। আবৃত্তি ভালো করে বলে কি ভাবে নিজেকে? সবসময় পাঞ্জাবি পরে থাকে, পারলে অফিসেও পাঞ্জাবি পরে যায়। হাতে একটা ডায়েরি নিয়ে ঘোরে, কি যে ছাতার মাথা লেখা আছে ওতে কে জানে। কিন্তু মঞ্জু বেশ গাইছে তো, গানটিও চমৎকার। মধুময় বাবু উপরে চলে এলেন, বারান্দায় একটু দাঁড়ালেন। ওদিকের বারান্দায় অন্ধকারে এক ছায়া মূর্তি। মধুময় বাবুর মঞ্জুর গাওয়া গানখানি হঠাৎ মনে এলো, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো। কতক্ষণ যে মধুময় বাবু দাঁড়িয়েছিলেন বারান্দায় কে জানে।
চারিদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে নিচের ঘরের কোলাহল ভেসে আসছে। এখন আর গান বাজনা হচ্ছে না, গল্প টল্প চলছে। ওদিকের বারান্দার ছায়ামূর্তিও স্থির অচঞ্চল। মধুময় বাবু হঠাৎ চমকে উঠলেন মেজ ভাই তরুময়ের ডাকে। এখানে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন রে দাদা? এই বলে বারান্দার আলোটা জ্বালিয়ে দিল তরুময়। তরুময় এই অফিস থেকে ফিরল, হাতে এক থলে বাজার। থলে থেকে কি সব শাক পাতা বেরিয়ে আছে। ও বাজার করতে খুব ভালোবাসে। মাঝে মাঝে অফিস থেকে ফেরার সময়ও বাজার করে আনে। পরের দিন সকালে আর বাজার যেতে হয় না। মধুময় বাবু ঘরে ঢুকলেন, পেছন পেছন তরুময়। তরুময় এদিক ওদিক তাকিয়ে বলল, এদের গান টান এখনো চলছে নাকি আজ? মধুময় বাবু একটু হেসে বললেন, তাই তো দেখছি, তবে গানের আওয়াজ শোনা যাচ্ছে না। তরুময় এবার একটু গলা নামিয়ে বলল, হ্যাঁ রে দাদা, তুই নাকি নাটক করছিস? আজ বাজারে যদু বলছিল। বৌদি জানে? মধুময় বাবু হেসে বললেন, যদুও তো একটা রোল করছে আমাদের নাটকে, তবে তুই কিন্তু বাড়িতে এখন কাউকে কিছু বলিস না। সিঁড়িতে হাসির আওয়াজ, তার মানে নিচের গানের পালা শেষ হলো এখনকার মতো। মঞ্জু ঘরে ঢুকে বলল, কখন এলে? বুঝতে পারিনি তো। আজ খুব মজা হয়েছে জানো, খগেনবাবু যা করেছেন না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। মধুময় বাবুর রাগ হলেও একটু কৌতূহলী হলেন। বটে? তা কিরকম মজা শুনি, কি করলেন উনি? মঞ্জু হেসে গড়িয়ে পড়ল, তারপর বলল, সবার নকল করে দেখাচ্ছিলেন, নিজের বউয়ের যা নকল করছিলেন না। মধুময় বাবুর রাগে হাড়পিত্তি জ্বলে গেলেও চুপচাপ রইলেন। এরপর মঞ্জু যা বলল, তোমার নকলও দারুণ করেন। তুমি কেমনভাবে অফিস যাও, কেমনভাবে তাকাও, এই সব আর কি। উফ, অসহ্য। মধুময় বাবু যদি এখন রাগে বোমার মতো ফেটে যেতে পারতেন। একটা মুগুর দরকার এখন খগেন বাবুর মাথায় দুঘাত দেওয়ার জন্য। মধুময় বাবু চিৎকার করে বললেন, খবরদার বলছি, তোমার ওই খগেন বাবুকে বলে দিও আমার নকল না করে নিজের নকল যেন করে। এরপর ফের যদি শুনি আমার নকল করা হচ্ছে, ওর চুলের ঝুঁটি ধরে মাথায় ডাঙস মারব। মঞ্জু অবাক হয়ে গেল। চিৎকার করে এমন ধরনের কথা বলা মধুময় বাবুর স্বভাব বিরুদ্ধ। মঞ্জু একটু থমকে গিয়ে বলল, তোমার আজ কি হলো? উনি তো মজা করছিলেন। মধুময় বাবু চিৎকার করে বললেন, মজা? আমাকে নিয়ে মজা? ও নিজেকে কি ভেবেছে? সব সময় মেয়েদের গা ঘেঁষে বসে হ্যাঁ হ্যাঁ। মঞ্জু এবার রেগে গিয়ে বলল, কি হিংসুটে লোক তুমি বাবা! ওনার মতো আবৃত্তি এ তল্লাটে কেউ করতে পারে? তুমি ওনার মতো আবৃত্তি করে দেখাও, তবে বুঝবো। মধুময় বাবু চুপ করে গেলেন। রাতে গম্ভীর হয়ে খেতে বসে ছোলার ডাল আর ডিমের কারি দিয়ে গোটা ছয়েক রুটি খেয়ে ভাবতে বসলেন, কই আগে তো এমন রেগে চিৎকার করেননি। রেগে গেলেও গুম হয়ে বসে থেকেছেন, কত কথা বলার ইচ্ছে থাকলেও বলতে পারেননি। কিন্তু এখন এটা কি নাটকে তার অভিনীত চরিত্রের প্রভাব? কে জানে। সকালে অফিস যাওয়ার সময় একটু আগেই বেরোলেন তিনি আজ। এটিএম থেকে টাকা তুলতে হবে। এটিএমের সামনে বেশ ভিড়, আর সেই ভিড়ে রুচিরা। তার সঙ্গে চোখাচোখি হতেই রুচিরা সপ্রতিভভাবে হেসে বলল, নমস্কার, আমাকে চিনতে পারছেন? মধুময় বাবু একটু থমকে গিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, চিনি তো আপনাকে, খুব চিনি। আপনি হলেন আমাদের বেনুর শালী, আমাদের সামনের বাড়িতেই তো থাকেন। রুচিরা মুখ টিপে একটু হাসল, তারপর অপরূপ এক ভ্রু ভঙ্গি করে বলল, আর? মধুময় বাবু একটু হেসে বললেন, আরটা মনেই থাক না। আমার ধারণা আমরা দুজনেই ভুলিনি সেটা। রুচিরার মুখটা একটু কেমন যেন হয়ে গেল। তারপর বলল, জানেন, তারপর মা বাবাকে বারণ করে দিয়েছিলাম আমার সম্বন্ধ দেখতে। এরপর আর কেউ দেখতেও আসেনি আমাকে। মধুময় বাবু একটু কি বিচলিত হলেন। রুচিরার মুখের দিকে তাকিয়ে কি বলবেন ভেবে না পেয়ে বললেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনার বিয়ের আমি ব্যবস্থা করছি। বিজয়কে বলা আছে, ওর অফিসের প্রিয়দা বিয়ে দিতে ওস্তাদ। ও আজকালের মধ্যেই খবর আনবেই। রুচিরা অবাক হতে গিয়েও রেগে গেল। রেগে মেগে বলল, আমার বিয়ের ব্যবস্থা করতে আপনাকে কে বলেছে?
মধুময় বাবু নিজের ঘড়ির দিকে তাকিয়ে বললেন, বেনু বলেছে, আপনার আপত্তি থাকলে দরকার নেই, বিজয়কে আজই বারণ করে দেব। চলি, আজ আর মনে হয় টাকা তোলা হলো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকেই বারণ করে দেব বিজয়কে। মধুময় বাবু হনহন করে এগিয়ে গেলেন। রুচিরা পেছন থেকে ডেকে বলল, একটু দাঁড়াবেন, আমিও আপনার সঙ্গে বাস স্টপেজ পর্যন্ত যাব। মধুময় বাবু একটু অবাক হলেও মুখে বললেন, আসুন তাড়াতাড়ি। রুচিরা পা চালিয়ে মধুময় বাবুর পাশে এসে বলল, বিজয়কে বারণ করতে হবে না, আমি বিয়ে করতে রাজি আছি। এভাবে দিনের পর দিন দিদির বাড়ি থাকা যায় না। ওরা আমার উপর মনে মনে বিরক্ত, সেটা খুব বুঝতে পারি। মধুময় বাবু বললেন, আপনাদের সেই বেলঘড়িয়ায় ফ্ল্যাটটা কি হলো? রুচিরা বলল, ওটা তো ভাড়া ফ্ল্যাট ছিল, মা বাবা মারা যাবার পর ছেড়ে দিয়েছি। এখন দিদির বাড়ি ছাড়া আমার আর থাকার কোনো জায়গা নেই। দিদি খুব কথা শোনায় আমাকে, বিয়ে করব না বলে জেদ ধরে বসেছিলাম বলে। কাল খুব অশান্তি করেছে আমার সাথে। মধুময় বাবু একটু হেসে বললেন, কেন যে এমন জেদ করতে গেলেন? রুচিরা কথা ঘুরিয়ে বলল, একদিন আমার সাথে দেখা করবেন কোথাও, কথা দিচ্ছি আর আপনাকে বিরক্ত করব না। মধুময় বাবুর বাস এসে গিয়েছিল। বাসে উঠতে উঠতে মধুময় বাবু বললেন, মনে থাকবে কথাটা। রুচিরা একটু হাত নাড়ল। মধুময় বাবু হাত নেড়ে বাসের ভেতরে ঢুকে গেলেন। বাস ছেড়ে দিল। মধুময় বাবু জানলা দিয়ে উকি মারলেন। রুচিরা বাস স্টপেজে দাঁড়িয়ে আছে। অফিসে মধুময় বাবু আজ খুব অন্যমনস্ক হয়ে রইলেন। ধীরেন টিফিনের সময় বলল, কি যে আকাশ পাতাল ভাবছিস বসে, কে জানে। নাটক করছিস বলে সব সময় এমন উদাস হয়ে বসে থাকবি নাকি? চল, চিকেন মাঞ্চুরিয়ান আর হাক্কা চাউমিন খেয়ে আসি। আমি খাওয়াবো, কিন্তু আজ আমার পকেট ভারী। একজনের থেকে টাকা পেতাম, খুব ঘুরিয়ে যাচ্ছিল বেটা, আজ দিয়েছে কিছু টাকা। মধুময় বাবু উঠে দাঁড়ালেন, বললেন, চল যাই। বাড়ি ফিরতে আজ একটু দেরি হয়ে গেল। মঞ্জুর মুখটা একটু গোমরাজ। মধুময় বাবুকে চা দিয়ে মঞ্জু বলল, আমার যে একজন বোন আছে, এতদিন জানতাম না তো। মধুময় বাবু বললেন, থাকলেই বা কি সমস্যা হয়? লোকের তো শালিটালি থাকে। তা বিজয় এসেছিল বুঝি? মঞ্জু বলল, হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করে এই গেল। আমার বোনের একখানা ছবি চাইছিল, ওর হাতে নাকি 3খানা বাঘা বাঘা সম্বন্ধ আছে। আমি বলেছি তুমি ফটো দিয়ে আসবে। তা আমার বোনটিকে শুনি। মধুময় বাবু চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললেন, বেনুর শালি। মঞ্জু এত অবাক হয়ে গেল, মুখ থেকে প্রথমে কোনো কথা বেরোলো না। তারপর রেগেমেগে বলল, তুমি হঠাৎ বেনুর শালির ঘটকালি শুরু করলে কেন? মধুময় বাবু ড্রয়ারে পেন টেন রাখতে রাখতে বললেন, বেনু বলেছে বলে। আমি এসব ব্যাপারে বেশি জড়াতে চাই না। আজ বেনুকে বলে ওর মোবাইল নাম্বারটা বিজয়কে দিয়ে দেব, ওরা বুঝে নিক। মঞ্জু একটু খুশি হয়ে বলল, সেই ভালো। আজ চিকেন কারি বানিয়েছি, সঙ্গে পোলাও। মধুময় বাবু বললেন, হঠাৎ কি ব্যাপার, আজ তোমাদের গানটার নেই? মঞ্জু বলল, না, আজ খগেন বাবুরা বিয়ে বাড়ি যাবে, তাই। উফ, আবার সেই খগেন বাবু। আজ অবশ্য মধুময় বাবু রাগলেন না তেমন, মনটা কেমন যেন দুর্বল হয়ে আছে। বাড়ি থেকে বেরিয়ে মধুময় বাবু বেনুদের বাড়ির কলিং বেল বাজালেন। বেনু দরজা খুলে মধুময় বাবুকে দেখে বিস্ময় মিশ্রিত আনন্দের স্বরে বলল, আরে মধুময় দা যে। মধুময় বাবু বললেন, আমি এখন ভেতরে যাচ্ছি না, তোমার মোবাইল নাম্বারটা দাও তো, আমার কাছে ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। নাম্বারটা নিয়ে মধুময় বাবু বললেন, তোমার নাম্বারটা বিজয়কে দেব, ওর কাছে ভালো ভালো সম্বন্ধ আছে, তোমরা কথা বলে নিও, আর ও নাম্বারটাও তুমি রেখে দাও। বেনুর পেছন দিয়ে রুচিরা উকি মারছিল। মধুময় বাবু তার দিকে তাকিয়ে হাসলেন। বেনু বলল, আরে বিজয়কে আমি খুব ভালোই চিনি। মধুময় বাবু বললেন, ব্যাস, তাহলে তো হয়েই গেল। রিহার্সাল রুমে বিজয়ের সাথে দেখা হয়ে গেল। পলাশদা যে রোলটির কথা বলেছিলেন, ও সেই রোলটি পায়নি। সাগর রোল ছাড়তে রাজি হয়নি, কিন্তু পলাশদা বিজয়কে একটা মোটামুটি রোল দিয়েছেন। বিজয় তাতেই বেশ খুশি। বিজয় মধুময় বাবুকে দেখে হাত নাড়ল। মধুময় বাবু বিজয়ের কাছে যেতে বিজয় হাসি মুখে বলল, তোমার বাড়ি গিয়েছিলাম মধুময় দা, তোমার শালের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে, একখানা ফটো দরকার। মধুময় বাবু হেসে বললেন, আরে তোমাকে বলা হয়নি,
উনি আসলে আমার শালী নন, আমাদের সামনের বাড়িতে যে বেনু থাকে তুমি তো চেনো। বিজয় বলল, খুব চিনি, আমরা একসাথে ফুটবল খেলেছি কত। এখন অবশ্য তেমন যোগাযোগ নেই। মধুময় বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই অনেক করে বলেছিল ওর শালীর সম্বন্ধ দেখতে, তোমার নম্বরটা ওকে দিয়েছি, ওর নম্বরটা তুমিও নাও, ওর সাথে কথা বলে নিও। বিজয় বলল, ঠিক আছে, আজই বাড়ি ফিরে ওর সাথে কথা বলবো। আজকে রিহার্সালে দুজন ফিমেল আর্টিস্ট এসেছেন। একজন হিরোইন বন্যির রোলটি করবেন, আরেকজন তার স্ত্রী পূর্ণিমার রোলটি করছেন। এতদিন প্রক্সি দিয়ে চালানো হচ্ছিল। মধুময় বাবুর আজ একটু নার্ভাস লাগছে। মহিলা দুজন কিন্তু খুব সিরিয়াস। চেয়ারে বসে নিজেদের পার্ট মুখস্থ করছেন। পলাশদার রজতকে ওর পার্ট বুঝিয়ে দিচ্ছেন। বেশ জমজমাট লাগছে আজ রিহার্সাল রুম। নাটকের সময় এগিয়ে আসছে বলে সবাই খুব সিরিয়াস। নরু এসে সবাইকে প্লাস্টিকের ছোট গ্লাসে কেটলি থেকে চা ঢেলে দিতে লাগলো। নরুর চায়ের দোকান পাশেই। ও আবার নাটকে একটা ছোট রোল করছে। আজ মেনলি ফিমেল আর্টিস্টদের সিনগুলো রিহার্সাল হলো। ওনারা রোজ আসতে পারবেন না, আবার পরশু আসবেন। মধুময় বাবুর স্ত্রী পূর্ণিমার ভূমিকায় যিনি অভিনয় করছেন, সবাই যাকে মাধুরীদি বলে ডাকছেন, তিনি যে কত বড় অভিনেত্রী রিহার্সাল শুরু হবার পর বোঝা গেল। আজকে মধুময় বাবুও মন প্রাণ ঢেলে অভিনয় করলেন। এতদিন তার স্ত্রীর ভূমিকায় চন্দন প্রক্সি দিত। আজ বাড়ি ফিরতেই মঞ্জু হেসে গড়িয়ে পড়ে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, শুনলাম তুমি নাকি নাটক করছো। মধুময় বাবু একটু হেসে বললেন, করছি তো। তা তোমাকে কে খবরটা দিল শুনি? মঞ্জু বলল, ওই কাজল এসেছিল, ওই বলল ওর বড় তো নাটক করছে। খুব ভালো অভিনয় করছে নাকি? কাজলের বর দীপ একটা মাঝারি ধরনের রোল করছে। রোজই বকুনি খায় পলাশদার থেকে। ডায়লগ বলার সময় আঙুল মটকাতে থাকে, কি যে মুদ্রা দোষ। মঞ্জু আবার হেসে বলল, তা তুমি কি পাঠ করছো শুনি, বলনি তো? মধুময় বাবু একটু হেসে বললেন, বলার মতো তেমন কিছু নয়, ওই মৃত সৈনিক টাইপের রোল আর কি। মঞ্জু বলল, ভালোই হলো, তুমি আমি একই স্টেজে। তোমাদের নাটকের আগেই আমাদের গীতি আলেখ্য। আর তো খুব বেশি দেরি নেই, চলো খাবে চলো। মধুময় বাবু বললেন, পোলাওয়ের তো খুব ভালো গন্ধ বেরিয়েছে দেখছি। পরের দিন সকালে ডাল, বেগুন ভাজা আর কাতলা মাছের ঝাল খেয়ে মধুময় বাবু অফিস যাবেন বলে বাড়ি থেকে বেরোলেন। বাস স্টপেজে রুচিরা দাঁড়িয়ে। মধুময় বাবুকে দেখে হাসি মুখে এগিয়ে এলো রুচিরা। বলল, আজ সকালেই ফোন এসেছিল, আপনার সেই বিজয় ফোন করেছিল জামাইবাবুকে। কোনো এক পাত্রপক্ষ নাকি কাল বিকেলে আমাকে দেখতে আসবে। মধুময় বাবু হেসে বললেন, খুব ভালো তো, দেখবেন এদের আবার বারণ করে বসবেন না যেন। রুচিরা মৃদু হেসে বলল, মাথা খারাপ, আর বারণ করি? মধুময় বাবু বললেন, তা আপনি কোথায় চললেন এখন? রুচিরা মুখ টিপে হেসে বলল, আপনার কাছেই এসেছি, আপনাকে আজ অফিসে যেতে হবে না। মধুময় বাবু সামনে দাঁড়ানো বাসটায় দৌড়ে উঠে গেলেন। তারপর রুচিরার দিকে তাকিয়ে বললেন, আসুন। বাসটাতে ভালোই ভিড় ছিল, তবু ওর মধ্যে রুচিরা ঠেসাঠেসি করে একটা বসার জায়গা কোনো মতে পেয়ে গেল। মধুময় বাবু রুচিরার সামনে বাসের রডটা ধরে দাঁড়ালেন। বাস ছেড়ে দিল। রুচিরা হাসতে হাসতে মধুময় বাবুর দিকে তাকিয়ে বললেন, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? মধুময় বাবু হেসে বললেন, চলুন না, যেদিকে দু চোখ যায় যাব। আমি যেখানে নামবো সেখানে আপনিও নেমে পড়বেন। রুচিরা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। মধুময় বাবু কোনো এক পরিচিত ভদ্রলোকের সঙ্গে গল্প জুড়লেন। বেশ খানিকটা যাবার পর মধুময় বাবু রুচিরার দিকে তাকিয়ে বাসের দরজার দিকে এগিয়ে গেলেন। রুচিরাও নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। রুচিরা বাস থেকে নেমে দেখল মধুময় বাবু একটা পার্কের দিকে এগিয়ে যাচ্ছেন। রাস্তার উপরেই পার্কটা। উদ্যান লেখাটা পড়া যাচ্ছে, বাকি লেখাটা গাছের আড়ালে ঢেকে গেছে। রুচিরা জিজ্ঞেস করল, আমরা কি ওই পার্কটায় যাচ্ছি? মধুময় বাবু পিছু ফিরে একটু হেসে বললেন, আপাতত এই সময় কোনো রেস্টুরেন্ট খোলে বলে আমার জানা নেই, খোলা থাকলে সেখানেই বসা যেত। অবশ্য চায়ের দোকান টোকান খোলা থাকে, সেখানে আপনাকে নিয়ে বসা যাবে না। আজ আপনার কথা শুনতে হবে, আমার নিজের কথাও বলতে হবে একটু। নিরিবিলি জায়গা না হলে হবে না, আসুন। পার্কের বেশিরভাগ বেঞ্চ খালি। দু একটা বেঞ্চে কয়েকজন বয়স্ক লোক বসে আছেন। একটা খালি বেঞ্চে মধুময় বাবু বসে পড়লেন।
তারপর রুচিরার দিকে তাকিয়ে বললেন, বসুন। পার্কে হালকা রোদ খেলা করে বেড়াচ্ছে, মৃদু হাওয়া দিচ্ছে। মধুময় বাবুর খুব ভালো লাগছে। এভাবে কোনো মেয়ের সঙ্গে তিনি কখনো পার্কে বসেননি আগে। এ এক নতুন অভিজ্ঞতা যেন। রুচিরা হঠাৎ বলল, আজ দিনটা একদম অন্যরকম। আমি কতদিন ভেবেছি কোনোভাবে যদি আমার মনের কথা আপনাকে বলতে পারি তাহলে শান্তি পাই। মধুময় বাবু তাকিয়েছিলেন রুচিরার দিকে। রুচিরা বেশ সুন্দরী, কিন্তু এখন যেন একটু ক্লান্তির ছাপ চোখে মুখে। তবু সকালের এই মায়াময় আলোয় রুচিরাকে ভারী স্নিগ্ধ লাগছে। হালকা হলুদ তাঁতের শাড়ি, কপালে মেরুন টিপ সব মিলিয়ে চোখে আরাম দেয়। মধুময় বাবু বললেন, বলুন রুচিরা। রুচিরা একটু হেসে বলল, হ্যাঁ, এমন দিনে তারে বলা যায়। একটু যেন কি ভাবল রুচিরা, হয়তো নিজেকে একটু গুছিয়ে নিল। তারপর বলল, জানেন, আমি বড় হয়েছি খুব কড়াকড়ির মধ্যে। আমার মা বাবা খুব স্ট্রিক্ট ছিলেন। মা আমাকে আর দিদিকে সবসময় আগলে রাখতেন, পাছে আমরা কোনো ছেলের খপ্পরে পড়ে গিয়ে প্রেম করে ফেলি। এত সাবধানতা সত্ত্বেও আমার দিদি কিন্তু প্রেমে পড়ে গেল পাড়ার ছেলে পার্থদার। পার্থদা একটু গুন্ডা ধরনের ছিল। মা বাবা দিদিকে আমার পিসির বাড়ি সোনারপুরে রেখে দিলেন। সেখান থেকে দিদির বিয়ে হয়। দেখবেন আমার বেনুদা যেন এসব কিছু জানতে না পারে। এবার মা বাবার নজর আমার দিকে পড়ল। জানেন, আমার খুব প্রেম করার ইচ্ছে ছিল। আমার প্রিয় বন্ধু স্মৃতি তখন প্রেম করত সজল বলে একটা ছেলের সঙ্গে। আমার মার কানে সে খবর যেতেই আমাকে বোঝানো শুরু করলেন, ওই প্রেম বিয়ের পরই ভালো। বরের সঙ্গে যত ইচ্ছে ঘুরে বেড়াতে যেও, সিনেমা যেও। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। বিয়ে পরীক্ষার পর আমার বিয়ের সম্বন্ধ দেখা হতে লাগলো। একদিন আপনি আপনার বন্ধুর সাথে আমাকে দেখতে এলেন। আমি তো আপনাকে পাত্র ভেবে আপনার প্রেমে পড়ে গেলাম। আপনার সাথে মনে মনে বেড়াতে গেলাম, সিনেমা দেখতে গেলাম, আরও কোথায় কোথায় যে গিয়েছিলাম কে জানে। দুদিন পর মায়ের কথায় জানতে পারলাম আপনি পাত্র নন। আমার স্বপ্ন ভেঙে গেল। খুব কাঁদলাম। এত কেঁদেছিলাম ব্যাপারটা জানাজানি হয়ে গেল। মা বাবারও দুঃখ হয়েছিল। বাবা আপনার বন্ধুকে ফোন করেছিলেন আপনার ফোন নম্বর চেয়ে, আর তখনই জানতে পারলাম আপনি বিবাহিত। স্তব্ধ হয়ে গেলাম। মা বাবাকে বললাম আমার এখন বিয়ের সম্বন্ধ দেখা বন্ধ করো। মা বাবা কি বুঝেছিলেন জানি না, কিছুদিন বিয়ে নিয়ে আর উচ্চবাচ্য করলেন না। মনে মনে ভাবতাম আপনার সাথে কোনো একদিন যদি দেখা হয়, আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা। এর মধ্যে বাবা অসুস্থ হয়ে পড়লেন, মারাও গেলেন। আমি বাড়ির কাছে একটা স্কুলে চাকরি পেলাম। বেশ কয়েক বছর কেটে গেল। মাঝে মাঝে বিয়ের সম্বন্ধ আসতো, কিন্তু আমার বিয়ের ইচ্ছেটা একদম চলে গেছিল। এভাবে এই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন মা চলে গেলেন। দিদি আমাকে নিয়ে এলো ওর বাড়ি। কদিন কেটে গেল। তারপর একদিন বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেলাম আপনাকে। আপনাদের বারান্দার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতাম আপনাকে দেখব বলে। আপনার স্ত্রীকেও দেখলাম। আপনার স্ত্রী খুব সুন্দরী। এর মধ্যে একদিন আপনি আমাকে দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে চিনলেন কিনা ঠিক বুঝলাম না, কিন্তু পরে ঠিক চিনেছিলেন। মধুময় বাবু চুপ করে রুচিরার কথা শুনছিলেন। এখন পার্কে বেশ রোদ। মধুময় বাবু বললেন, উঠুন, একটা রেস্টুরেন্টের সন্ধান করা যাক। সেখানে বসে আমি আমার কথা আপনাকে শোনাবো। আমারও কিছু কথা আছে, কোনোদিন কাউকে বলিনি, মনেই রেখে দিয়েছিলাম। আজ মনে হচ্ছে আপনাকে বলা যায়। বেশ খানিকটা ঘোরাঘুরি করার পর একটা রেস্টুরেন্টের সন্ধান মিলল। নাম দ্য গ্রেট বন্দনা রেস্টুরেন্ট। মধুময় বাবু দরজায় বেঞ্চ পেতে বসা লোকটিকে জিজ্ঞেস করলেন, কি ভাই, রেস্টুরেন্ট খোলা তো? লোকটি একটু সরে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খোলা। সিধে ভেতরে চলে যান। বাইরে থেকে রেস্টুরেন্টের ভেতরটা অন্ধকার লাগছিল। মধুময় বাবু ভেতরে ঢুকে দেখলেন খুব সুসজ্জিত একটা রেস্টুরেন্ট। এদিক ওদিক ছড়িয়ে 2-3 জন খাওয়া দাওয়া করছে। মধুময় বাবু রুচিরার দিকে তাকিয়ে বললেন, ভেতরে আসুন। একটি ছেলে এগিয়ে এসে বলল, এখানে বসুন, বলে সাইডের একটি পাখা চালিয়ে দিল। তারপর ওদের সামনে ঠান্ডা জলের বোতল আর কাচের গ্লাস রেখে বলল, কি খাবেন বলুন। মধুময় বাবু বললেন, চা পাওয়া যাবে? ছেলেটি বলল, যাবে,
মধুময় বাবু বললেন, আগে 2 কাপ চা আনো ভাই, তারপর বলছি। ছেলেটি চলে গেলে দুজনে ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে ফেলল। তারপর দুজনের দিকে তাকিয়ে হাসল খানিক। মধুময় বাবু রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, বেশ লাগছে কিন্তু আজ একদম অন্যরকম। রুচিরাও হাসতে হাসতে বলল, সত্যি স্বপ্নের মতো। এখন যদি আপনার বাড়ির কেউ দেখে কি বলবেন? মধুময় বাবু একটু ভাবলেন, তারপর হাসতে হাসতে বললেন, বলবো আপনার বিয়ের সম্বন্ধের গুরুতর আলোচনা করছি আমরা। রুচিরা খুব হাসতে লাগলো। মধুময় বাবু বললেন, বাড়িতে কি বলে বেরোলেন? রুচিরা বলল, বললাম স্কুলে যাচ্ছি, কিছু টাকা পাওনা আছে, নেওয়া হয়নি। ছেলেটি চা দিয়ে গেছিল। চায়ের কাপে চুমুক দিয়ে রুচিরা বলল, এবার বলুন আপনার কথা। মধুময় বাবু চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, বলছি। আগে খাবারের অর্ডারটা দিয়ে দিই। ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলেন মধুময় বাবু, এখন কি কি খাবার পাওয়া যাবে ভাই? ছেলেটি গড়গড় করে বলে গেল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, গার্লিক চিকেন, জিঞ্জার চিকেন আর চিলি ফিশ। মধুময় বাবু বললেন, ব্যাস ব্যাস, ওতেই হবে। 2 প্লেট ফ্রাইড রাইস, 1 প্লেট জিঞ্জার চিকেন, 1 প্লেট চিলি ফিশ আগে দাও, তারপর বলছি। একটি অল্প বয়সী স্বামী স্ত্রী এসে ওদের পাশের টেবিলে বসল। ওদের নতুন বিয়ে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বউটির হাতের চুড়ি রিন রিন করে আওয়াজ তুলছে। হালকা গোলাপি জরিপার তাঁতের শাড়ি, হাতের শাখা পলা নোয়া রুচিরার মনে যেন মোহ মায়া বিস্তার করছে। বউটি খুশি খুশি মুখে বলছে, দইটা ফেরার সময় পাড়ার দোকান থেকে নিয়ে নেব, অন্য জিনিসপত্র পাশের মার্কেটেই পেয়ে যাব। এরা দুজন মনে হয় কেনাকাটার ছুতো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে দুজনে। মধুময় বাবু হেসে বললেন, ওদিকে নয়, এদিকে তাকান। এভাবে চুপি চুপি অন্যের কথা শুনতে নেই। রুচিরা একটু অপ্রস্তুত হয়ে সামনের দিকে তাকিয়ে বলল, বলুন। ছেলেটি এর মধ্যে তাদের সামনে খাবার এনে সাজিয়ে দিয়েছিল। মধুময় বাবু বললেন, নিন শুরু করুন। আমিও শুরু করি। অনেক দিন আগের কথা, আমার বয়স তখন মনে হয় বছর 20। গিয়েছিলাম কলেজের ছুটিতে মাসির বাড়ি রাজগড়ে। কদিন বেশ আনন্দে কেটে গেল। আমার মাস্তুতো ভাই বোনদের সাথে ক্যারাম খেলা, পুকুরে সাঁতার কাটা, এই সব নিয়ে মেতে থাকতাম। এর মধ্যে একদিন আলাপ হলো ওদের পাশের বাড়ির মেয়ে নীরুর সাথে। ওর ভালো নাম ছিল নিরুপমা, সবাই ডাকতো নীরু বলে। আমি ওকে খুব ভালোবেসে ফেললাম। তখন বয়সটা কম। এর আগে 2-1 মেয়েকে যে ভালো লাগেনি তা নয়, কিন্তু এটা সম্পূর্ণ অন্যরকম ছিল। মাসির বাড়ি ছাদ আর নীরুদের বাড়ির ছাদ একদম গায়ে লাগানো ছিল। কই রুচিরা, আপনি খাচ্ছেন না কেন? এমন করলে গল্প বলবো না। রুচিরা একটু ম্লান হেসে চামচ নিয়ে চিকেনের একটা পিস তুলে নিয়ে বলল, তারপর? মধুময় বাবু ছেলেটিকে ডেকে বললেন, 1 প্লেট চিলি চিকেন আনো ভাই। তারপর রুচিরার দিকে ফিরে একটু হেসে বললেন, তারপর যা হয় আর কি। আমরা সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে কত গল্প করতাম। নীরুর কথায় বুঝতে পারতাম ও আমাকে পছন্দ করে। একদিন ভাবলাম ওকে বলেই দিই আমার মনের কথা। তার আগেই আমার মাস্তুতো বোন বুনু বলল, দাদা, নীরুদি কিন্তু তোকে নিয়ে খেলা করছে। ওর কলকাতায় খুব বনেদি বড় লোকের বাড়িতে বিয়ে ঠিক হয়ে আছে, 2 মাস পরেই বিয়ে। তোকে দেখতে সুন্দর বলে তোকে খেলাচ্ছে, খুব সাবধান কিন্তু। ধাক্কাটা খুব জোরে খেয়েছিলাম জানেন। বয়সটাই তো ছিল তখন ধাক্কা খাওয়ার বয়স। আমার চোখে জল চলে এসেছিল কষ্টে। খুব কেঁদেছিলাম বুনুর কাছে। বুনু বলেছিল, কাঁদিস না দাদা, নীরুদির চেয়ে অনেক সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে হবে, দেখে নিস। ওকে বোঝাতে পারিনি তখন ব্যাপারটা সৌন্দর্যের নয়, সম্পূর্ণ মনের ব্যাপার। চিলি চিকেনটা দারুণ বানিয়েছে তো, 1 প্লেট দিতে বলি কেমন? রুচিরা মাথা নেড়ে সায় দিল। তারপর কি হলো জানেন? যে কদিন মাসির বাড়ি ছিলাম, নীরুর সঙ্গে আর কথা বলিনি। ভাই বোনদের নিয়ে ব্যস্ত থাকতাম। নীরু বুঝতে পেরেছিল যে আমি ব্যাপারটা জানতে পেরেছি। ও নিজেও আর তেমন সামনে আসতো না, কিন্তু মনের মধ্যে নীরু থেকে গেল সবার অলক্ষ্যে। ওই যে প্রথম ভালোবাসা, কষ্ট দিলেও মনের কোনায় ঠিক কোনো একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকে। আমি ভুলে যাওয়ার চেষ্টা করলাম। তারপর তো একদিন বিয়েও করলাম। রুচিরা চিকেন চিবোতে চিবোতে বলল, তারপর? মধুময় বাবু হাসি মুখে বললেন, তারপর তো কিছু একটা আছেই। আমরা আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে এই পাড়ায় বাড়ি কিনলাম। একদিন কি হলো জানেন? সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। ছাদে উঠেছিলাম, ভাইরা ঘুড়ি ওড়াচ্ছিল, দেখছিলাম আমি দাঁড়িয়ে।
হঠাৎ চোখ গেল পাশের ছাদের দিকে, আর চমকে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছে নীরু। আগের সে সৌন্দর্য এখন অনেক কম, তবুও বুকটা ধক করে উঠেছিল। নীরু আমাকে দেখেছিল কিনা বুঝতে পারিনি, পরে জেনেছিলাম নীরু খগেন বাবুর দাদা রনেন বাবুর স্ত্রী। এরপর আমার মোহটা কিন্তু একেবারেই কেটে গিয়েছিল। সংসার আর অফিস নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর ওই একদিন চন্দনের কথায় নাটক করা শুরু করলাম। একটা পরিবর্তন অনুভব করলাম নিজের মধ্যে। এর মধ্যে আপনার সাথে আলাপ হলো। আলাপ আগে হয়েছিল, এবার ভালো করে হলো। আপনাকে দেখে মনে হলো আপনি আমার সমমনস্ক, আপনাকে সব বলা যায়। আসলে কি জানেন, মনের সব কথা খুলে বলার মতো কাউকে প্রয়োজন হয় জীবনে। রুচিরা মাথা নিচু করে রইল, তারপর বলল, তার মানে কি দাঁড়ালো? আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা, কিন্তু আমি আপনার ভালোবাসা নই, এই তো। মধুময়বাবু হো হো করে হাসলেন। তারপর চামচটা প্লেটে রেখে বললেন, স্থূল দৃষ্টিতে দেখলে সেরকমই লাগে বটে, কিন্তু এই যে আমি অফিস কেটে আপনার সাথে, এরও তো একটা মূল্য আছে। আমি এভাবে কোনো মেয়ের সাথে কোনো দিন রেস্টুরেন্টেই যাইনি। বিয়ের পর বউ ভাইদের নিয়ে একসাথে কয়েকবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। রুচিরা রুমাল দিয়ে মুখটা মুছে বলল, এর মূল্য আমার কাছে অপরিসীম। জীবনের একটা সময় কারোর সাহচর্যের খুব প্রয়োজন হয়। আপনার যদি আপত্তি না থাকে, আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেবেন? ভয় নেই, উত্ত্যক্ত করব না। মধুময়বাবু হেসে বললেন, বেশ তো, নিন না, এই আমার নাম্বার, সেভ করে নিন। রুচিরা নাম্বারটা সেভ করে নিয়ে বলল, আপনার নাটকের কথা জিজ্ঞেস করাই হলো না। কেমন চলছে নাটক? আমি জানি আপনি খুব সুন্দর করবেন, আমি দেখতে যাব কিন্তু। মধুময়বাবু বললেন, আরেক কাপ চা খাবেন? রুচিরা বলল, খাবো, আপনি যা খাওয়াবেন সব খাবো। মধুময়বাবু হেসে ফেলে বললেন, কথাটা মনে থাকে যেন। 2 কাপ চায়ের কথা বলে মধুময়বাবু একটু হেসে বললেন, আমি আবার একটু খাইয়ে লোক। যাগ্গে, যে কথা বলছিলাম, এই যে আপনি বললেন না আমি নাটক খুব সুন্দর করব, এতে আমার মনটা ভরে গেল। জানেন, কাল যখন অফিস থেকে বাড়ি ফিরলাম, একটু আগেই ফিরেছিলাম, তখন শুনি পাশের ঘরে আমাকে নিয়ে আলোচনা চলছে। শুনি আমার বউ ভাই বউদের বলছে, ও আবার করবে নাটক, স্টেজে না লোক হাসায়। আমার মেজো ভাইয়ের বউ বলছে, না না, ভালোই করবে, কি রোল করছেন বর্দা? আমার বউ বলছে তো মৃত সৈনিক ধরনের, কিন্তু আমার তো মনে হয় না। কি একটা কাগজ পড়ে দেখি, স্টেজে আবার লোকজন দেখে ঘাবড়ে না যায়। আমার নন্দপিসে একবার, এই বলে নিজের নন্দপিসের স্টেজে উঠে পার্ট ভুলে গিয়ে কি দুর্গতি হয়েছিল সেসব বলে হাসিতে গড়িয়ে পড়ল একেবারে। খুব খারাপ লেগেছিল তখন। মানুষকে এরা এভাবেই বিচার করে। আমি যেহেতু একটু চুপচাপ, তাই আমার নাকি ওর নন্দপিসের মতো অবস্থা হবে। মধুময়বাবুর চোখের কোণটা একটু চিকচিক করে উঠল। একটু কথা ঘুরিয়ে তিনি বললেন, দাঁড়ান, অফিসে একটু জানিয়ে রাখি। 2 জন স্টাফ কাছেই আছে, বাড়ি ফিরে খোঁজ নিতে চলে আসবে অফিস গেলাম না কেন। বাইরে বেরিয়ে রুচিরা বলল, একটু ওদিকে চলুন না, একটা মেলা লেগেছে, দেখুন লেখা আছে, একটু হাঁটাও হবে। মধুময় বললেন, চলুন চলুন, অনেকদিন মেলায় যাওয়া হয় না। সেই ছোটবেলায় ঠাকুমা আমাদের 3 ভাইকে রাসের মেলায় নিয়ে যেতেন, কি যে মজা হতো। রুচিরা হেসে বলল, এই মেলা অন্য রকম, হস্তশিল্প মেলা। মধুময়বাবু বললেন, তবুও তো মেলা, চলুন। মেলাটি খুবই আকর্ষণীয়, চারিদিকে হস্তশিল্পের সম্ভার। মধুময়বাবু বললেন, আপনার কি কি পছন্দ বলুন, আমি কিনে দেব। রুচিরা একটু ম্লান হেসে বলল, আমার যা পছন্দ তা কেনা যায় না। মধুময়বাবু বললেন, বটে, বুঝেছি। ওই ব্যাগটা দেখুন, আপনার শাড়ির সাথে একদম ম্যাচ করে যাবে। দাদা, ওই ব্যাগটা নামান তো। রুচিরা হাসি মুখে বলল, তাহলে ওই যে কাঁধের ঝোলা ব্যাগটা, ওটাও আপনার শার্টের সাথে একদম ম্যাচ। দাদা, ওটাও নামাবেন। মধুময়বাবু বললেন, এমন একটা কাঁধে ঝোলানো ব্যাগ কেনার কথা ভেবেছি। আমাদের ডাইরেক্টর এবং নাটকের লেখক পলাশদা এমন একটা ব্যাগ কাঁধে নিয়ে আসেন। ব্যাগে কত কি থাকে, নাটকের স্ক্রিপ্ট, ওনার লেখা নাটকের বই, আরও কত কি যে কে জানে। আমার মনে হয় এক ব্যাগ স্বপ্ন থাকতে পারে। রুচিরা ব্যাগটা হাতে নিয়ে মধুময়বাবুর কাঁধে ঝুলিয়ে দিয়ে বলল, এবার আপনিও ব্যাগে স্বপ্ন রাখা শুরু করুন। একদিন হয়তো আপনিও নাটকের বই লিখবেন, সেই বই রাখা থাকবে আপনার ব্যাগে।
মধুময় বাবু আকাশের দিকে তাকিয়ে বললেন, আপনি স্বপ্ন দেখাতে জানেন? রুচিরা, আপনি সুখী হন। কাল কি হলো আমাকে অবশ্যই জানাবেন ফোনে। দুপুরের দিকে ফ্রি থাকি। ওরা দুজনে মেলায় ঘোরাঘুরি করে ব্যাগ, কাচের চুড়ি, কানের দুল, পুঁতির মালা এই সব কিনল। সময়টা কোথা দিয়ে যে কেটে গেল। মধুময় বাবু ঘড়ি দেখে বললেন, এবার আমাকে ফিরতে হবে। আজ নাটকের ফুল রিহার্সাল আছে। আপনি বাড়িতে কি বলবেন? এত দেরি হয়ে গেল আপনার। রুচিরা হেসে বলল, সে আমি ভেবে নিয়েছি। বলবো স্কুলের বন্ধুদের সাথে মেলাতে গিয়েছিলাম। দিদিকে কানের দুল আর মালা দিয়ে দেব, ও খুশি হয়ে যাবে। ও এসব খুব ভালোবাসে। মধুময় বাবু বললেন, কেন, আপনি ভালোবাসেন না? রুচিরা বলল, আগে ভালোবাসতাম না, এখন এসব বাসছি। ওই দেখুন, ওই কানের দুলটাও কত সুন্দর। ওটা দেখি ভাই। মেরুন রঙের পুঁতির ঝুমকো জোড়া কানে দুলিয়ে রুচিরা বলল, কেমন দেখাচ্ছে বলুন তো? মধুময় বাবু দুষ্টু হেসে বললেন, বলবো? রুচিরা বলল, বলুন না। মধুময় বাবু বললেন, প্রিয়তমার মতো। রুচিরা বলল, সে আর এ জন্মে হওয়া হলো না। মধুময় বাবু খুব গম্ভীর গলায় বললেন, প্রত্যেকটা দিন আলাদা হয় রুচিরা। আজকের দিনটা গতকালের মতো নয়। আজকের দিনটা আমার মনের সযত্নে গোপনে রেখে দিলাম। আজ শুধু আপনি আর আমি, আর কেউ নেই সেখানে। আমি আপনার পাশে থাকবো চিরদিন। চলুন এবার ফেরা যাক। মধুময় বাবু বাড়িতে ঢুকে বাইরের ঘরে উকি দিয়ে দেখেন নবীন বাবু হাসি হাসি মুখে বসে তবলা বাজাচ্ছে। তাকে ঘিরে মঞ্জু, ভাইয়ের বউরা, পাশের বাড়ির বউরা হেসে হেসে গলে গিয়ে কি যেন বলছে। আরে খগেনবাবু আছে ডায়েরি খুলে বসে গম্ভীর হয়ে কি যেন দেখছে। মধুময় বাবু সিঁড়ি দিয়ে উপরে এলেন। মঞ্জু একটু পরেই উপরে এসে তাকে চার ঘুগনি দিয়ে বলল, ব্যাগ কিনলে নাকি? মধুময় বাবু বললেন, হ্যাঁ কিনলাম। মঞ্জু হেসে গড়িয়ে বলল, জানো আমাদের গীতি আলেখ্য এত সুন্দর হচ্ছে, এটা টিভিতে দেখানো হবে নাকি? নবীনবাবু সব ব্যবস্থা করে ফেলেছেন। আর খগেনবাবু যা সুন্দর ভাষ্যপাঠ করছেন, একদম মনে দাগ কেটে যায় বুঝলে। দেখো বাবু, তুমি ভালো করে নাটক করো, ঠিকঠাক পার্ট বলো, আমার মান থাকে যেন। আমি বড় গলায় সবাইকে বলেছি আমার বর নাটক করছে। মধুময় বাবু বললেন, বড় গলায় কেমন বলছো তা আমি নিজের কানেই কাল শুনেছি। আশা করি তোমার খগেনবাবুর মতো অত ভালো না হলেও তোমার নন্দপিসের মতো অত খারাপও হবে না। মঞ্জু চুপ। আজকে রিহার্সাল ভালোই হলো। সবাই মন প্রাণ ঢেলে অভিনয় করেছে আজ। আর বেশি দেরি নেই। মধুময় বাবুও অন্তর দিয়ে অভিনয় করে যাচ্ছেন। প্রথম দিকে তার ডায়লগ কম, নাটকের দ্বিতীয় ভাগ থেকে তার ভালো মতো পার্ট আর শেষ সিন পর্যন্ত মনে মনে একটা কম্পিটিশনের আনন্দ অনুভব করছেন তিনি। দেখা যাক ওদের গীতি আলেখ্য ভালো হয় না তাদের নাটক ভালো হয়। পরের দিন অফিস থেকে ফেরার সময় মধুময় বাবু দেখলেন বেনুদের বাড়ির সামনের আলোটা জ্বলছে আর বেনু রাস্তায় দাঁড়িয়ে আছে। মধুময় বাবুকে দেখতে পেয়ে বেনু এগিয়ে এসে বলল, এই যে দাদা, আজ রুচিকে দেখতে আসবে টালিগঞ্জ থেকে। খুব ভালো সম্বন্ধ, ছেলে ব্যাংক অফিসার, বাড়ির অবস্থা খুব ভালো। আপনি থাকলে ভালো হতো। মধুময় বাবু বললেন, থাকতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু পরশু নাটক। বেনু বলল, আরে হ্যাঁ হ্যাঁ তাই তো, আমরা সবাই কিন্তু নাটক দেখতে যাচ্ছি। মধুময় বাবু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে খুক খুক করে হাসতে হাসতে ভাবলেন, আর থাকি কখনো মেয়ে দেখার সময়। পরের দিন দুপুরে অফিসে রুচিরার ফোন এলো। বুঝলেন, বিয়েটা করে ফেলছি তাহলে। মধুময় বাবু বললেন, কংগ্রাটস। বিয়েটা তাহলে কবে হচ্ছে? রুচিরা বলল, সামনের মাসেই। ছেলের মা আশীর্বাদ করে গেলেন একেবারে। মধুময় বাবু বললেন, তা পাত্রটি কেমন? রুচিরা বলল, বেশ ভালো, শান্ত স্বভাবের। মধুময় বাবু বললেন, দেখবেন আপনি খুব সুখী হবেন। সুখ তো আপনার মতো মেয়েদের কাছে যেতে চায়। কাল আমার নাটক দেখতে আসবেন। গোটা পাঁচেক পাড়ার মেয়েদের নাচ গানের পর গীতি আলেখ্য শুরু হলো। মঞ্জু এবং অন্যান্য মহিলারা মাথায় জুঁই ফুলের মালা দিয়েছে, বেশ লাগছে। খগেন বাবু, নবীন বাবুরা হলুদ পাঞ্জাবি। মাইকের ক্যাকো কি আওয়াজের সাথে প্রথম সমবেত সঙ্গীতটি শেষ হবার পর
খগেনবাবুর কাঁপা কাঁপা গলার আবৃত্তি, তার মধ্যে অবশ্য দুবার গলা খাকারি। মঞ্জুর গান খুব সুন্দর হলো। পরের গানের সময় আবার মাইকের ক্যাকা খটখট আওয়াজ, অনেকে হাসতে লাগলো। মধুময়বাবু মেকআপ নিয়ে প্যান্ডেলের ফাঁক দিয়ে সবই দেখছেন। রুচিরা ওর দিদি আর বেনু সেকেন্ড রোতে বসে। খুব সেজেছে রুচিরা আজ। এত দূর থেকে মধুময়বাবু ঠিক বুঝতে পারছেন না, কানে মনে হয় সে মেরুন ঝুমকো। সামনে যারা বসে কারোর গানের দিকে মন নেই, সব গল্প করছে। তিনি বন্ধুদের সাথে বসে, পেছনে ফাঁকা ফাঁকা চেয়ার, বেশিরভাগ লোক দাঁড়িয়ে। ভিড় শুরু হলো নাটক আরম্ভ হতেই। প্রতিটি সিনেই হাততালি। নাটক লিখেছেন বটে পলাশদা, কি তার ডায়লগ! মধুময়বাবু প্রতি সিনেই হাততালি পাচ্ছেন। যদিও মাঝখানে ধীরেন দর্শকদের মধ্যে থেকে কে মধুময় নাকি বলাতে সব হাসি শুরু করেছিল, কিন্তু মধুময়বাবু অভিনয়ের কায়দায় সবাইকে চুপ করিয়ে দর্শকদের আকৃষ্ট করে রাখলেন। লাস্ট সিনে মধুময়বাবু স্টেজের মাঝখানে, আর নায়ক নায়িকা খুব আস্তে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মধুময়বাবু উদাত্ত কণ্ঠে বলছেন, বিপ্রদীপ কোণ থেকে স্বতঃস্ফূর্ত স্পর্ধা নিয়ে আমি চলি কাল বৈশাখী বুকে নিয়ে। কত হাতছানি ডাকে ওরা কোন এক অচেনা জগতে, আমার ভবিতব্য নিয়ে যায় পরন্ত গোধূলি বেলায়, যেখানে ভেঙে ফেলি জয়স্তম্ভ। তবুও অজেয় আমি এই মুহূর্তের এই ভাসান বেলার গানে, আলোকিত হয়ে থাকি তোমার আলোয়। কোনো এক অজানা গ্রহের মতো আবর্তিত হতে থাকি, আবর্তিত হতে থাকি, আবর্তিত হতে থাকি। হাততালিতে চারিদিক মুখরিত। রুচিরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, মঞ্জুর চোখে রুমাল। মধুময় বাবুর বিশ্ব মধুময়। ভাইরা আনন্দে হাততালি দিচ্ছে, চারিদিকে আনন্দের চিৎকার। মধুময় বাবু বুঝতে পারলেন এবার তার ব্যাগ স্বপ্নে ভরবেই ভরবে।